দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। মহাত্মা গান্ধীর আত্মজীবনী, আত্মকথা অথবা সত্যের প্রয়োগ, দ্বিতীয় ভাগ, পর্ব 2, সংসার প্রবেশ। বড় ভাই আমার উপর অনেক আশা পোষণ করিয়াছিলেন। তাহার ধন, মান ও পদের প্রতি খুব লোভ ছিল। তাহার উদারতাও এত বেশি ছিল যে তাহা যেন তাহাকে উড়াইয়া লইয়া যাইত। এই জন্য এবং তাহার সরল মনের জন্য কাহারও সহিত তাহার বন্ধুত্ব করিতে বাধিত না। তিনি মনে করিতেন এই বন্ধুবর্গের সাহায্যেই তিনি আমার জন্য মোকদ্দমা জোগাড় করিয়া দিবেন। আমি যে খুব রোজগার করিব তাহা তিনি পূর্বেই ধরিয়া লইয়াছিলেন এবং সেই জন্য বাড়ির খরচও খুব বাড়াইয়া দিয়াছিলেন। আমার জন্য ওকালতির ক্ষেত্র প্রস্তুত করিতে তিনি আর কিছুই বাকি রাখেন নাই। জাতিচ্যুত করার ব্যাপারে জ্ঞাতিদিগের ঝগড়া উদ্যত হইয়াই ছিল। তাহারা দুই দলে বিভক্ত হইয়া গিয়াছিলেন। এক পক্ষ আমাকে তৎক্ষণাৎ সমাজে গ্রহণ করিলেন, অপর পক্ষ না লওয়ার দিকে দৃঢ় রহিলেন। যাহারা জাতিতে লওয়ার পক্ষে ছিলেন তাহাদের সন্তোষের জন্য দাদা আমাকে প্রথমেই নাসিকে লইয়া যান। সেখানে আমি তীর্থস্নান করি। তারপর রাজকোটে পৌঁছিয়া তাহাদিগকে এক স্বজাতি ভোজে নিমন্ত্রণ করা হয়। এই কাজে আমি আনন্দ পাই নাই। আমার প্রতি দাদার অগাধ স্নেহ ছিল। দাদার প্রতি আমার ভক্তিও তদনুরূপ ছিল বলিয়াই আমার বিশ্বাস। সেই জন্য তাহার ইচ্ছাই আমার কাছে তাহার হুকুম ছিল। সেই হুকুম মানিয়া আমি যন্ত্রের মতো বিচার বিবেচনা না করিয়াই তাহার ইচ্ছার অনুকূলে কাজ করিয়াছিলাম। জাতের ব্যাপার ইহাতে মিটিল। যে তরফ হইতে আমি জাতিচ্যুত ছিলাম তাহাতে প্রবেশ করিতেও আমি কখনো চেষ্টা করি নাই, বা সেই দলের কোনো প্রধান ব্যক্তির সহিত মনে মনে ক্রোধ পোষণ করি নাই। যাহারা আমাকে দেখিতে পারিতেন না তাহাদের সহিতও আমি নম্র ব্যবহার করিতাম। জাতি হইতে বহিষ্কার করার নিয়মকে আমি সম্পূর্ণ শ্রদ্ধার সঙ্গেই গ্রহণ করিয়াছিলাম। আমার শ্বশুর শাশুড়িকে বাড়িতে কি আমার ভগ্নীর ওখানে জল পর্যন্ত গ্রহণ করিতাম না। তাহারা লুকাইয়া আমার সহিত খাইতে প্রস্তুত ছিলেন। কিন্তু যে কাজ প্রকাশ্যভাবে করা যায় না তাহা লুকাইয়া করিতে আমার মন স্বীকার করিত না। আমার এই প্রকার আচরণের পরিণাম এই হইয়াছিল যে আমাকে জাতির দিক হইতে কোনো উপদ্রব কখনো সহ্য করিতে হয় নাই। কেবল তাহাই নয়, যদিচ আজও জাতির এক অংশ আমাকে জাতিচ্যুত বলিয়া মনে করেন, তবুও তাহাদের দিক হইতে স্নেহ ও দাক্ষিণ্য ছাড়া কিছু পাই নাই। জাতির জন্য আমি কিছু করিব, আমার নিকট এরূপ কিছুই প্রত্যাশা না করিয়াও তাহারা আমার কাজে সাহায্য করিয়াছিলেন। ইহাকে আমার অবিরোধ বা নন রেজিস্ট্যান্স নীতির শুভফল বলিয়াই আমি মনে করি। যদি আমি জাতিতে প্রবেশ করিবার জন্য হাঙ্গামা করিতাম, যদি আরও দলাদলি বাড়াইয়া দিতে চেষ্টা করিতাম, যদি আমি তাহাদিগকে উত্তেজিত করিতাম, তাহা হইলে তাহারাও নিশ্চয়ই আমার বিরুদ্ধতা করিতেন এবং আমি বিলাত হইতে আসার পর উদাসীন ও নির্লিপ্ত থাকার পরিবর্তে জাতির গোলমালের মধ্যে পড়িয়া কেবল মিথ্যাচারের মধ্যে জড়াইয়া পড়িতাম। স্ত্রীর সঙ্গে আমার আশানুরূপ সম্পর্ক তখনও প্রতিষ্ঠিত হয় নাই। বিলাত যাওয়াতেও তাহার প্রতি আমার সন্দেহের ভাব দূর হইল না। সকল কাজেই খুঁতখুঁতে ভাব ও সংশয়ের ভাব প্রকাশ করিতে লাগিলাম। সুতরাং আমার মনের ইচ্ছাও পূরণ করিতে পারিলাম না। পত্নীর লেখাপড়া জানা চাই এবং তাহা নিজে শিখাইব বলিয়া স্থির করিলাম। কিন্তু আমার ভোগলিপ্সা আমাকে সে কাজে বাধা দিল। পড়াইতে না পারার জন্য যে দোষ তাহা আমার, অথচ সে দোষের দায়িত্ব চাপাইলাম আমি স্ত্রীর ওপরেই। একসময় এমনও হইয়াছিল যে আমি তাহাকে তাহার বাপের বাড়ি পাঠাইয়া দিয়াছিলাম এবং দুঃখ একেবারে চরমে না পৌঁছানো পর্যন্ত তাহাকে ফিরিয়া আসিতে দিই নাই। এই সকলই যে আমার দোষ, পরে তাহা আমার কাছে সুস্পষ্ট হইয়া উঠিয়াছিল। ছেলেদের লেখাপড়ার ব্যবস্থারও সংস্কার করিতে মনস্থ করি। বড় দাদার এক ছেলে ছিল। আমার যে ছেলেটিকে রাখিয়া আমি বিলেতে গিয়াছিলাম সে এখন প্রায় 4 বছরের হইয়াছে। স্থির করিলাম এই ছেলেদিগকে দিয়া ব্যায়াম করাইব, তাহাদের শরীর শক্ত করিব ও তাহাদিগকে আমার সঙ্গদান করিব। ইহাতে আমার ভাইয়েরও সমর্থন ছিল। আমার আশা অল্পবিস্তর ফলও দিতে পারিতেছিল। ছেলেদের সঙ্গ আমার কাছে ভারী ভালো লাগিত এবং তাহাদের সহিত খেলা করার অভ্যাস আজও রহিয়া গিয়াছে। তখন হইতেই আমি জানিয়াছি
যে ছেলেদের শিক্ষকের কাজ আমি ভালোই করিতে পারি। খাওয়া দাওয়ার মধ্যে পরিবর্তন আনাও একান্ত দরকার, কিন্তু ইহাতে সংকট ছিল। বাড়িতে চা কফি ঢুকিয়াছিল। বিলাত ফেরত হইয়া আসার পূর্বেই বাড়িতে কতকটা বিলাতি হাওয়া প্রবেশ করানো দরকার বলিয়া দাদা স্থির করিয়াছিলেন। সেই জন্য চীনামাটির বাসন, চা ইত্যাদি যা কেবল ঔষধাদির প্রয়োজনে অথবা কেতাদুরস্ত অতিথিদের জন্যই রাখা হইত, তাহা সকলের জন্য ব্যবহার হইতেছিল। এই আবেষ্টনের মধ্যে আমি আমার সংস্কার লইয়া আসিলাম। খাদ্য তালিকায় ওটমিল পরিজ প্রবেশ করানো হইল, চা কফির সহিত কোকো যোগ হইল। জুতা ও মোজা তো ঘরে ছিলই, আমি তাহার উপর কোট পাতলুনও চালু করিলাম। বাড়ির পরিবেশ পরিবর্তিত হইল। ইহাতে খরচ বাড়িল, নিত্য নূতন অভ্যাস যোগ হইতে লাগিল। ঘরে শ্বেত হস্তি বাঁধা হইল। কিন্তু খরচ আসে কোথা হইতে? রাজকোটে ব্যবসা অর্থাৎ প্র্যাকটিস আরম্ভ করায় কথায় তো হাসি পায়। রাজকোটের পাশ করা উকিলের সমান জ্ঞান ছিল না, কিন্তু ফি তাহার 10 গুণ চাই। কোন মূর্খ মক্কেল আমাকে নিযুক্ত করিবে? আর যদি বা এই প্রকারের মূর্খও জোটে, তবে আমি কি আমার অজ্ঞতার সহিত ঔদ্ধত্য ও প্রতারণা যোগ করিয়া জগতের নিকট আমার ঋণ আরও বাড়াইব? বন্ধুরা পরামর্শ দিলেন আমার কিছুদিন বোম্বাই গিয়া হাইকোর্টের অভিজ্ঞতা অর্জন করা দরকার। সেখানে গেলে ভারতবর্ষের আইনের জ্ঞানও পাওয়া যাইবে, আর মোকদ্দমা পাওয়ার চেষ্টা করাও চলিবে। সেই পরামর্শ মতো আমি বোম্বাই রওনা হইলাম। ঘর বাঁধিলাম, রাঁধুনি রাখিলাম, সেও আমারই মতো পারদর্শী। জাতিতে সে ব্রাহ্মণ ছিল। আমি তাহাকে চাকরের মতো না রাখিয়া বাড়ির পরিজনের মতোই রাখিয়াছিলাম। এই বামুন স্নান করিতে জল ঢালিত, কিন্তু শরীর পরিষ্কার করিত না। ধুতিগুলি ময়লা, পৈতা ময়লা, শাস্ত্রের জ্ঞান ছিল না। আর ইহা অপেক্ষা ভালো পাচকই বা পাইব কোথায়? আচ্ছা, রবিশঙ্কর রাঁধতে না হয় নাই জানলে, কিন্তু সন্ধ্যা আহ্নিক জানো তো? সন্ধ্যা, ভাই সাহেব, আমার সন্ধ্যা তর্পণ হইল খেতি চাষ। কোদাল আমার নিত্যকর্ম। আমি এই রকমের বামুন। আপনাদের কৃপায় বাঁচিয়ে আছি, আর তা না হয়তো চাষ তো আছেই। আমি বুঝিলাম আমার রবিশঙ্করের শিক্ষক হইতে হইবে। অর্ধেক রবিশঙ্কর রাঁধে, অর্ধেক আমি। বিলাতের নিরামিষ আহারের পরীক্ষা এইখানে চালাইতে লাগিলাম। একটা স্টোভ খরিদ করিলাম। আমি নিজে পংক্তিভেদ মানিতাম না, রবিশঙ্করেরও সেদিকে আগ্রহ ছিল না। এই জন্য আমাদের বনিবনা বেশ হইল। কেবল একটা মুশকিল ছিল, রবিশঙ্কর নিজে ময়লা থাকিত এবং খাদ্যদ্রব্যও ময়লা রাখিবার প্রতিজ্ঞা করিয়াছিল। আমার 4-5 মাসের বেশি বোম্বাই থাকা হয় নাই, কেননা খরচ বাড়িতে ছিল, কিন্তু আয় ছিল না। এইরূপে আমার সংসার প্রবেশ শুরু হইল। ব্যারিস্টারি আমার কাছে খারাপ লাগিল। বহু আড়ম্বর, অল্প জ্ঞান, দায়িত্ব জ্ঞান আমাকে পীড়া দিতে লাগিল।